হ্যালো এভরিওয়ান, এই যে নতুন যে কোর্সের মধ্যে তোমরা এসেছো, এই কোর্সের মধ্যে আমরা কমপ্লিট ভাবে ম্যাথামেটিক্স এবং রিজনিং সম্পূর্ণভাবে শিখবো। একটা কম্পিটিটিভ এক্সামে জিরো থেকে যে ম্যাথামেটিক্স যেখান থেকে শুরু করতে হয়, সেখান থেকে আমরা সম্পূর্ণভাবে যেখানে পর্যন্ত আমাদের কমপ্লিট এক্সামের মধ্যে পর্যন্ত আসে, তার মধ্যে শর্টকাট ট্রিক্স এবং আমরা ডিটেল কনসেপ্ট এই পুরো সম্পূর্ণ কোর্সের মাধ্যমে শিখবো। তারই আজ হচ্ছে প্রথম ক্লাস। এরপর যেমন যত সমস্ত ক্লাসের নাম্বার পরপর দেওয়া আছে, এইভাবে ক্লাসগুলি পরপর করে নেবে। এতে ম্যাথামেটিক্সের প্রতি একটা ভালো স্ট্রং হবে এবং তুমি যে ক্যাটাগরিতে হও, আর্টস ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাপার না, বাট তোমার মধ্যে রেগুলার যদি করো আর যেভাবে তোমাকে বলা হবে সেভাবে প্র্যাকটিস করলে খুব ভালো একটা এক্সামে স্কোর করতে পারো ম্যাথমেটিক্স এবং রিজনিং এর উপর। তো আমরা দেখে নিই যে একটা ম্যাথামেটিক্স যে শুরু করার আগে ক্যালকুলেশন যে পার্টটা আছে, যার জন্য আমাদের খুব প্রবলেম হয়, সেই প্রবলেমটা কোথা থেকে আমাদের শুরু করতে হয়, যেখান থেকে আমাদের পরপর করলে আমাদের কোনো প্রবলেম হয় না আমাদের ক্যালকুলেশনে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম সুবিধা হয়। তো কোনো ম্যাথামেটিক্স কম্পিটিটিভ এক্সামে যখন আমরা শুরু করব, সেখান থেকে প্রথম যখন আমরা কোনো কিছু শুরু করব, তা হলো ফার্স্ট দরকার হচ্ছে তা হচ্ছে টেবিল, যেটা প্রত্যেকেই করেছো। টেবিল যেটাকে বলা হচ্ছে নামতা, ছোটবেলা যেটাকে বলা হচ্ছে নামতা, সে ওখান থেকেই নামতা অর্থাৎ টেবিল, যেটা হচ্ছে আমাদের 11 থেকে এই 20 পর্যন্ত টেবিল আমাদের প্রত্যেকে মুখস্থ মতো রাখতে হবে একদম। যে কোনো মুহূর্তে আমি যে কোনো মুহূর্তে যদি প্রবলেম এসে যায় যে 19 × 7 কত, 15 × 7 কত, বা 18 × 9 কত, যে কোনো মুহূর্তে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি। এটা খুব দরকার, খুব ম্যাথামেটিক্স কম্পিটিটিভ এক্সামের জন্য 11 থেকে 20 টেবিল মুখস্থ রাখা খুব জরুরি। ঠিক আছে, এরপর আমরা কি শিখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে স্কোয়ার। কতটা স্কোয়ার আমরা টেবিল মুখস্থ করব, আমরা প্রত্যেকেই 15 পর্যন্ত আশা করি ধরে নিচ্ছি জানি, বা যা জানা থাকবে না সে 10 থেকে শুরু করবে। 15 থেকে 30 পর্যন্ত আমাদের প্রত্যেকেই করে নিতে হবে যে স্কোয়ার। যেমন 15 স্কোয়ার 225, 15 স্কোয়ার হবে 225 হবে, 16 স্কোয়ার হলে সেটা হবে 256। ঠিক আছে, এইভাবে আমরা 30 পর্যন্ত বানাবো। তাহলে আমাদের টেবিল হয়ে গেলো, স্কোয়ার হয়ে গেলো, কেমন। এরপর যেটা হবে আমাদের, সেটা হচ্ছে কিউব, যেটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তা হচ্ছে কিউব। যেমন এই কিউব কত করতে হবে, 5 থেকে আমরা করব, 5 থেকে 15 পর্যন্ত আমরা কিউব বানাবো। 5 থেকে 15 পর্যন্ত কিউব বানাবো, এত পর্যন্ত কিউব আমাদের মনে রাখতে হবে। যেমন 5 এর কিউব কত হবে, 5 এর কিউব হচ্ছে 125, 6 এর কিউব হলো 216, 7 এর কিউব হলো 343, 8 এর কিউব হয়ে গেল আমাদের 512, 9 এর কিউব হলো 729, 10 এর কিউব হলো 1000। কেমন, তাহলে এইভাবে আমাদের 15 পর্যন্ত রেডি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি টেবিল স্কোয়ার কিউব এত যদি আমরা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারি, তো আগে ম্যাথামেটিক্স এর উপর তোমার একটা ভালো রকম কমান্ড তৈরি হবে, ভালো রকম স্ট্রং আসবে। সে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক, খুব ভালো রকম একটা স্ট্রং দিতে হবে। এটা শুধুমাত্র আমাদের ম্যাথের ক্ষেত্রে না, এই যে যে জিনিসটা শিখবো এতটা আমাদের রিজনিং এর ক্ষেত্রেও ঠিক উত্তরে হেল্পফুল হবে। কেমন, নেক্সট দেখে নিই। এরপর আমরা কিছু শিখে নেবো মাল্টিপ্লিকেশন ট্রিক্স, গুণের কিছু নিয়ম, খুব সহজ পদ্ধতিতে গুণ করার কিছু প্রসেস থাকে, যেগুলো আমরা উইদাউট পেন বা উইদাউট ক্যালকুলেশন ছাড়া আমরা করে দিতে পারি। যেমন ছোট্ট একটা আমি গুণ বলি, 25 কে যদি আমি 11 দ্বারা গুণ করি তাহলে কত হবে। এর প্রসেস কি, প্রথমে 5 আর 1 এর জন্য 5 চলে আসবে এখানে, এরপর 5 আর 2 যোগ হয়ে যাবে, যোগ হলে কত হয় এখানে, আমি 7 লিখে দেবো, 2 একা আছে, 2 একা বসিয়ে দেবো এখানে। কেমন, এইভাবে যদি আমরা করি 43 × 11, তাহলে কত লিখবো, এই 3টা এখানে চলে আসবে, 4 আর 3 যোগ হয়ে যাবে 7, আর 4। ঠিক আছে, এরপর আমরা যদি একটু বড় সংখ্যাতে চলে যাই, যেমন 343,
ইন্টু 11। তাহলে এই সংখ্যাতে গুণ কিভাবে করবো? একই প্রসেস, শেষের ডিজিটটা অবশ্যই সবসময় সেম থাকে, তার পাশের সঙ্গে যোগ করে নেবো। 3 + 4 7, আবার 3 + 4 যোগ করে নেবো 7, আর এই 3 পড়ে আছে আমাদের 3। এইভাবে যদি সংখ্যাটা আরো বৃদ্ধি করে দিই আমরা, তো কত হবে সংখ্যাটা? যদি আমরা 11 দিয়ে গুণ থাকে, এই 2 তো প্রথমে আসছে, 2 এর সঙ্গে 5 যোগ 7, 5 এর সাথে 2 যোগ 7, 4 এর সাথে 2 যোগ 6, তারপর 4। এইভাবে আমরা 11 দ্বারা গুণ খুব সহজেই করতে পারি। আমরা বেসিক প্রসেস ইউজ না করে আমরা শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে করতে পারবো। যখন এতটা হয়ে গেল, তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য রইলো 28 ইন্টু 11 নিজে প্র্যাকটিস করবে, কেমন? 39 ইন্টু 11 নিজে প্র্যাকটিস করবে, 46 ইন্টু 11 নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এখানে একটা বলে দিই, 9টা প্রথমে আসবে, 9 আর 3 12, 12 হয়ে গেল যোগ করলে, হাতে এক এক ক্যারি, সে 3 এর সঙ্গে একটা যোগ হয়ে যাবে, এভাবে যোগ হবে। ঠিক আছে, কোনটা এভাবে হবে, রেডি হবে। তারপর করবে 56 ইন্টু 11, দেখবে এই টপিকটার উপর তোমার একটা ভালো স্ট্রং তৈরি হয়ে যাবে, যে মাল্টিপ্লিকেশনটা কিভাবে শর্টকাট করা যায়। যেমন একটা শিখলাম কি 11 দ্বারা মাল্টিপ্লিকেশন, কেমন? নেক্সট এর উপর দেখবো যে কোন সংখ্যাকে 25 দ্বারা গুণ করে তার নিয়ম কি হবে। কোন সংখ্যাকে 25 দ্বারা, যেমন কাউকে বলা হলো যে 96 কে 25 দ্বারা গুণ করা আছে, ঠিক আছে, তাহলে এর প্রসেস কি? বলতে পারবো যে 96 কে 25 দিয়ে গুণ করা মানেও যা, আর 96 কে 1000 বাই 100 বাই 4 দ্বারা ভাগ করো তা, কারণ 25 কে আমি 100/4 লিখতে পারি, 4 24 96, তাহলে এটা কত হবে? এটা হবে আমার 2400, কেমন? তাহলে যদি বলি 48 ইন্টু 25, তার কত বলবো? তার মানে কি শিখলাম, 48 কে 4 দ্বারা ভাগ করবো, 4 12 48, তার সঙ্গে আমরা দুটো শূন্য বসিয়ে দেবো। যেমন হচ্ছে আরো, এটাকে যদি আমি 25 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 4 দ্বারা ভাগ গুলো হয় 4 18 72, 18 ডবল শূন্য, এইভাবে আমরা 25 দ্বারা গুণ করব। ঠিক আছে, এরপর শিখে নিই 5 দ্বারা গুণ করার নিয়ম কি সহজ আছে। যেমন একটা সংখ্যা লিখলাম 46, একে 5 দ্বারা গুণ করব। আচ্ছা, 46 কে 5 দ্বারা গুণ করা মানেও যা, একে 10/5 কে 10/2 লিখতে পারি, 2 23 46, তার মানে এটা কত হবে? 230 হবে। তার মানে যেমন যদি কোনো সংখ্যা কালকে বলা হয় যে 54 কে 5 দ্বারা গুণ করতে, তাহলে কি করব? 54 কে অর্ধেক করব, মানে 27, তার সঙ্গে একটা শূন্য বসিয়ে দেবো। কালকে যদি বলা হয় 124 একে 5 দ্বারা গুণ করতে, তাহলে কি করব? 124 কে অর্ধেক করব, তার সঙ্গে শূন্য বসিয়ে দেবো। তারপর যদি বলা হয় 324, এরকম একটা বড় সংখ্যা আছে, একে 5 দ্বারা গুণ করব, তাহলে কি করবো? এই যে 324 আছে, একে অর্ধেক করে দেবো, 2 16 32, 2 2 4, তার সঙ্গে শূন্য বসিয়ে হবে। এইভাবে আমরা খুব সহজে আমরা খুব প্রসেস মাধ্যমে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো। তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা প্র্যাকটিস করবে এইভাবে 5 দ্বারা গুণ করার জন্য। 5 আর 25 দিয়ে দিলাম, তাহলে তোমরা করবে 42 ইন্টু 5, কেমন? 22 ইন্টু 5 করবে। তারপর হচ্ছে এখানে করবে কত, যে 104 ইন্টু 25 করবে, 92 ইন্টু 25 করবে। এগুলো নিজে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এই যে 25 দ্বারা প্র্যাকটিস এবং 5 দ্বারা গুণ করার যে নিয়মটা খুব ভালোভাবে শিখে যাবে। নেক্সট দেখি আমাদের কি কি শিখলাম তাহলে। যে 11 দ্বারা মাল্টিপ্লিকেশন ট্রিক্স শিখলাম কিভাবে হয়, 25 দ্বারা শিখলাম কিভাবে হয়, 5 দ্বারা গুণ করার নিয়ম শিখলাম। এরপর শিখবো 125 দ্বারা, এরপর শিখবো আমরা 125 দ্বারা গুণ করার নিয়ম, কিভাবে 125 দ্বারা আমরা সহজে গুণ করতে পারি। একটা সংখ্যা আছে ধরো 96, একে 125 দ্বারা গুণ করলাম, তাহলে বলতে পারি যে কোন সংখ্যাকে 125 দ্বারা গুণ করা মিনিং যা, 125 কে আমি লিখতে পারবো 1000/8, 8 12 এটা 96, কেমন? তাহলে বলতে পারো 12 এর সঙ্গে হয়ে যাবে 3টে শূন্য, 12,000। কালকে তোমাকে যদি বলা হয় এই যে 104 ইন্টু 125 দেওয়া হয়, তার মানে কি শিখলাম? এখানে শিখলাম যে এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করবো এবং 3টে শূন্য বসবে, তাহলে 104 কে 8 দ্বারা ভাগ করলে কি হবে? 104 কে 8 দ্বারা ভাগ করলে কত আসবে? 13 আসবে, তার সঙ্গে কি হবে? 3টে শূন্য। বুঝতে পারছো? খুব সহজে আমরা করতে পারবো, খুব বড় বড় ক্যালকুলেশন আমরা খুব সহজে করতে পারবো।
কালকে যদি বলে দেওয়া হয় 512 ইন্টু 125, তাহলে কি করতে পারি? 512কে 8 দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 64 হবে। তার সঙ্গে কি হবে? 3টে শূন্য। তাহলে আমরা বিনা ক্যালকুলেশন করে বিনা পেন ইউজ করে আমরা মুখে মুখে বলতে পারবো এটা কত হতে পারে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করবে। 72 ইন্টু 125 গুণ করলে কত হবে? 24 ইন্টু 125 গুণ করলে কত হবে? ঠিক আছে, তারপর গুণ করবে 32 ইন্টু 125 গুণ করলে কত হবে? কেমন? তাহলে 125 দ্বারা গুণ করার যে নিয়মটা আছে খুব ভালোভাবে শিখে যেতে পারবে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখে নিই নেক্সট, এরপর কি শিখবো। এরপর শিখবো আমরা, তাহলে আমরা স্কোয়ার জানলাম যে স্কোয়ার রেডি করতে হবে। তাহলে স্কোয়ার যদি আমাকে হঠাৎ করে বলা হয় যে স্কোয়ার কিভাবে তৈরি করব, হঠাৎ করে যদি বলা হয় আমাকে স্কোয়ার তৈরি করার কথা, তাহলে কিভাবে তৈরি করব হঠাৎ করে স্কোয়ার? তার জন্য আমাদের একটা ট্রিক্স আছে যে হাউ টু মেক স্কোয়ার। এই স্কোয়ার বানাবো কিভাবে? মানে বলতে কি চাইছি, আমি বলতে চাইছি এখান থেকে যে কালকে তুমি হঠাৎ করে যদি বলে দেওয়া হয় 43 তার স্কোয়ার কত হবে, তুমি কিভাবে বানাতে পারবে? সেই ছোট ছোট প্রসেস ইউজ করলে টাইম টেকিং বেশি হবে। তারপর বলে দিল যে 96 এর স্কোয়ার কত হবে। তারপর বলে দিল তোমাকে 54 তার স্কোয়ার কত হবে। কিভাবে বানাবো এগুলো খুব কম সময়? এর প্রসেস কি? প্রথম হচ্ছে 4 যে আছে সেই 4 এর স্কোয়ারটা এখানে লিখে নিতে হবে। 4 স্কোয়ার লিখে নিতে হবে কত? 4 স্কোয়ার হবে 16। কেমন? 3 স্কোয়ার কত লিখে নেবো? 09। এরপর কাজ কি না, এই দুটো গুণ করবো। এই দুটো গুণ করবো কত হবে? তাহলে গুণ করলে কত হবে? দুটো 4 3 12, তার সঙ্গে 2 গুণ করবো, 12 2 24। প্রথম ঘরটা ছেড়ে দিয়ে আমি এখানে লিখে নেবো কত? 24 লিখে নেবো। 9 4 18। তাহলে বলতে পারবো 18 হলো 43 স্কোয়ার। 96 স্কোয়ার কিভাবে বানাবো? ঠিক এইভাবে বানাবো 96 স্কোয়ার। 96 9 স্কোয়ার কত লিখে নেবো? 81। 6 স্কোয়ার সব ডবল ডিজিট লিখবো, হ্যাঁ যা লিখবো ডবল ডিজিট লিখবো। এবার দ্বিগুণ করলে কত হবে? 9 6 54, 54 দুগুণে 108। তাহলে 3টে ডিজিট হয়েছে, প্রথম ঘরটা আমি কেটে দিলাম, তারপরে 108 হয়, সেই 108টা আমি এভাবে লিখে নিলাম। এর 6 8 3 11 1 হাতের 1 11 2 8 9। কেমন? এটা হয়ে গেল আমাদের 96 তার স্কোয়ার। আচ্ছা 54 স্কোয়ার কিভাবে বানাবো? সে একই হবে। 5 স্কোয়ার প্রথমে লিখে নিলাম যে 5 স্কোয়ার কত হবে? 25। আর 4 স্কোয়ার কত হবে? 16, পাশাপাশি লিখে নিলাম। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে কত? 5 4 20, 20 দুগুণে 40। তাহলে প্রথম ঘরটা ছেড়ে দিয়ে আমি এখানে লিখে নিলাম কত? 40। এটা 6, এটা 1, এটা 5, এটা 9, এটা 29। তাহলে হবে কত? এটা 2916 হবে। প্রসেসটা বোঝা গেছে যে কিভাবে আমরা স্কোয়ার বানাবো এবারে। এরপর তোমাকে প্র্যাকটিসের জন্য দিলাম কিছু যে 33 তার স্কোয়ার বানাবে। 27 তার স্কোয়ার কিভাবে বানাবে এই প্রসেস অনুযায়ী। 92 তার স্কোয়ার বানাবে কত হচ্ছে। তারপর করবে 89 তার স্কোয়ার। কেমন? 74 তার স্কোয়ার। এই প্রসেস করবে, দেখবে খুব সহজে হবে, খুব সহজ ভাবে তুমি করতে পারবে। ঠিক আছে, এতে কি হবে যে তোমার স্কোয়ার তৈরি করার যে প্রসেসটা আছে সেটা তোমার কাছে আরো স্ট্রং হয়ে উঠবে। কেমন? আচ্ছা স্কোয়ার তো আমি শিখে নিলাম। এরপরে যদি আমাকে দেওয়া হয় যে স্কোয়ার কোন সংখ্যার স্কোয়ার, তার মানে বলতে চাইছি হাউ টু ফাইন্ড স্কোয়ার রুট। কিরকম? কালকে তোমাকে দিয়ে দিল এরকম 1849, যেটা একটু আগে আমরা শিখলাম। ঠিক আছে, সেটা কিভাবে আসছে যদি কালকে দিয়ে দিই, এর রুট কত হবে? আঠারোশো উনপঞ্চাশ যদি স্কোয়ার রুট করতে হয় তাহলে এর প্রসেস কি হবে? এর নিয়ম হচ্ছে যে এই নয় নয় কোন সংখ্যার স্কোয়ার স্কোয়ার হয়, কোন সংখ্যার স্কোয়ার করলে 9 আসতে পারে সেই ডিজিট। আমরা জানি 3 স্কোয়ার 9 আসে, আর 7 স্কোয়ার 49 এই ক্ষেত্রে আসে। আচ্ছা তাহলে যে অ্যান্সারটা হবে তার শেষ ডিজিট হয় 3 হবে, না হলে 7 হবে, এত বোঝা গেল। এরপর প্রসেস কি না, শেষ থেকে দুটো দুটো সংখ্যা আমরা বাদ দিয়ে দেবো। শেষ থেকে দুটো সংখ্যা আমরা বাদ দিয়ে দেবো, আমাদের রইলো কত? 18। এই 18 সংখ্যাটি কোন সংখ্যার স্কোয়ারের কাছাকাছি?
আমরা জানি 4 স্কোয়ার হলে 16 হয়, 5 স্কোয়ার হলে 25 হয়, তাহলে 4-এর সংখ্যার কাছাকাছি হবে। তা 4-এর সংখ্যার কাছাকাছি 4 স্কোয়ার 16, সেখান থেকে আমরা পাই 18 কাছাকাছি। এরপর প্রসেস যে 43 হবে না 47 হবে, এই প্রসেসটা আমাদেরকে বোঝা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এখান থেকে, যেটা বুঝবো কিভাবে। এরপর প্রসেসটা যে সংখ্যাটি 4 পেলাম তার পরবর্তী সংখ্যা 5, সে সংখ্যা দিয়ে গুণ করে নেবো, তার কত হলো এটা? 4-5 20। 4 সংখ্যাটিকে পরবর্তী সংখ্যা 5 দিয়ে গুণ করলে হয়ে গেল 20। এই 20 সংখ্যাটি যে বেরোলো আমাদের, এই 20 সংখ্যাটি, ঠিক আছে, এই হচ্ছে আমাকে দেখতে হবে এই সংখ্যাটা 18 কাছাকাছি বটে কিনা। 18 কাছাকাছি, বাট এই 20 সংখ্যাটি 18-কে কি করেছে, ওভারকাম করে চলে এসেছে, ক্রস করে চলে এসেছে। তার মানে যে ক্রস করে চলে আসবে সেটা ধরতে পারবো না। যদি এখানে আমার 18 কাছাকাছি কোনো 17, 16 কোনো সংখ্যা পেতাম, তাহলে বলতাম সেকেন্ডেরটা অ্যান্সার হবে। কিন্তু যেহেতু গুণ করে পরবর্তী সংখ্যা গুণ করে পাচ্ছি যে 18 ক্রস করে চলে আসছে, তাহলে এখানে অ্যান্সার কত হবে? এখানকার অ্যান্সার হবে 43। এটি হবে আমাদের অ্যান্সার, যে 1849 হচ্ছে 43 স্কোয়ার। কেমন? এইভাবেই তুমি দেখো, আমরা যদি চেক করি 1156 এটা কোন সংখ্যার স্কোয়ার? তো 36। এই 6টা কখন আসে? না 6টা দুটো সময় আছে, 4 স্কোয়ার 16, সেক্ষেত্রে 6 আসে, আর 6 স্কোয়ার 36 শেষ সময় আসে। তো শেষ থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে দিলে রইলো 11। 11 কোন সংখ্যার কাছাকাছি হবে? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে 3 হবে। এর প্রসেস কি? 3-এর পরবর্তী সংখ্যা 4 দিয়ে গুণ করে দেখলাম, দেখলাম কত পাচ্ছি না 12। এই 12 সংখ্যাটি আবার 11-কে ক্রস করে চলে এসেছে, তার মানে সেখানে এটা হবে না। যেমন এখানে 37 হচ্ছিল না, এখানে যেহেতু 12 সংখ্যাটি 11-কে ক্রস করে চলে আসছে, তার জন্য এটা হবে না। অ্যান্সার কোনটা হবে? 34 হবে। দেখো খুব স্পিডের মাধ্যমে এবার করতে পারবে এই প্রসেসে। 9 কোন সংখ্যার কাছাকাছি হতে পারে? হয় 3 স্কোয়ার 9, নাহলে 7 স্কোয়ার 49, এখানে 9 আসতে পারে। আচ্ছা 22 কোন সংখ্যার কাছাকাছি? 4 স্কোয়ার হলে 16 হয়, আর 5 স্কোয়ার হলে 25 হয়, তাহলে এখানে হবে কত? 4 হবে। হয় 43 হবে, না 47 হবে। আচ্ছা প্রসেস কি না, 4-কে পরবর্তী সংখ্যা 5 দিয়ে গুণ করলাম, দেখো এখানে আসছে 20। এই 20 সংখ্যাটা হচ্ছে 22-এর কাছাকাছি, সে কিন্তু 20 সংখ্যাটি কিন্তু 22-কে ওভারকাম করে যাচ্ছে না, তার জন্য এখানকার অ্যান্সার হবে 47। বোঝা গেল? এইভাবে হবে। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রইলো, সেগুলো প্র্যাকটিস করবে। তোমরা প্র্যাকটিস করবে যে √1521 কোন সংখ্যার স্কোয়ার, √12 সংখ্যা কোন সংখ্যার স্কোয়ার। তারপর করবে 1369 কোন সংখ্যার স্কোয়ার। কেমন? তারপর প্র্যাকটিস করবে এখান থেকে 1156। আচ্ছা 1156 তো করলাম আমরা। তারপর তোমরা করবে 1681 করবে। 1681 কোন সংখ্যার স্কোয়ার করবে, ঠিক আছে, কোন সংখ্যার স্কোয়ার এখানে বের করতে হবে। তারপর আরো করবে 1296 করবে কোন সংখ্যার স্কোয়ার, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে এইগুলো প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করার পর তুমি দেখবে যে কিভাবে স্কোয়ার বের করতে হয়। এই সিস্টেমটা আমরা খুব সহজেই শিখে যেতে পারবো। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে যাব যে কিউব, কোন সংখ্যার কিউব কিভাবে বের করতে হয়। কোন সংখ্যার কিউব কিভাবে বের করতে হয় সেটা দেখে নেবো। কোন সংখ্যার কিউব আমরা কিভাবে বের করব, তাহলে হাউ টু ফাইন্ড, তাহলে এখানে বলতে পারি কি, যে হাউ টু ফাইন্ড কিউব রুট। কিউব রুট কিভাবে বের করতে পারি? হাউ টু ফাইন্ড কিউব, হাউ টু ফাইন্ড কিউব রুট কিরকম সেটা কি? না আমরা প্রত্যেকে জানি 1 থেকে 8 পর্যন্ত কিউব প্রত্যেকে জানা আছে। যেমন 1-এর কিউব হচ্ছে 1, 2-এর কিউব হবে 8, 3-এর কিউব হবে এখান থেকে কত? 3-এর কিউব হবে এখান থেকে 27, 4-এর কিউব হবে কত? 64, 5-এর কিউব হবে 125, 6-এর কিউব হবে 216, 7-এর কিউব হবে 343, 8-এর কিউব হবে 512, 9-এর কিউব হবে 729। কেমন? এরপর আমাকে দেবে কিরকম, এরকম একটা সংখ্যা দিয়ে দেবে
যে 4096 এই সংখ্যাটি কোন সংখ্যার কিউব, এই সংখ্যাটি কোন সংখ্যার কিউব আমাকে জানতে চাইবে। কিভাবে করব, দেখো এর উপায় কি, শেষ ডিজিট হচ্ছে 6, কোন সংখ্যার কিউবের জন্য 6 এসেছে লাস্ট ডিজিট, এই 6 সংখ্যার কিউবের জন্য লাস্ট ডিজিট 6 এসেছে, যে অ্যান্সার হবে তার শেষ ডিজিট কিন্তু আমার 6 হবে, কেমন। এবার পিছন দিক থেকে 3 সংখ্যা বাদ দিয়ে দেবো। 4 কোন সংখ্যার কাছাকাছি কিউব, 4 হচ্ছে 1 সংখ্যার কাছাকাছি, কারণ 2 হলে সেটা হচ্ছে 8 হয়ে যায়, তাহলে 1 এর কিউব কাছাকাছি, তার জন্য এটা অ্যান্সার হবে কত, 16। ঠিক আছে, এটা হবে অ্যান্সার হবে 16। এরপর আরেকটা সংখ্যা দেখে নিই, আর সংখ্যা দেখে নিই, যেমন যে আর কি করা যেতে পারে এরকম ভাবে, যেমন একটা সংখ্যা হলো, লিখলাম এই সংখ্যাটা কোন সংখ্যার কিউব, এই সংখ্যাটা কোন সংখ্যার কিউব, কিভাবে বের করব, না এখানে দেখতে পাবো যে যে এখানে শেষ সংখ্যা আছে আমার 1, 1 কোন সংখ্যার কিউবের জন্য 1 আসছে, না 1 এর জন্য, এই 1 এর জন্য আসছে, তাহলে শেষ সংখ্যা আমার 1 হবে। তাহলে পিছন দিকে 3টে সংখ্যা বাদ দিলে ওটা হলো 9, 9 কোন সংখ্যার কিউবের কাছাকাছি, 9 সংখ্যাটি যেটা হলো সেটি হচ্ছে আমাদের 9 সংখ্যাটা হচ্ছে 2 এর কিউবের কাছাকাছি, তাহলে এখানে হবে 2 এর কিউবের কাছাকাছি, নট 8, কিন্তু 2 এর কিউব জন্য 8 আসছে, তার জন্য অ্যান্সারটা হবে এখানে 2, তার জন্য অ্যান্সার হবে কত, এটা 21। আর একটা দেখে নিই, যেমন একটা সংখ্যা আমাকে বলে দিল যে 2197, এটা হচ্ছে 2197 কোন সংখ্যার কিউব, কোন সংখ্যার কিউব, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে শেষ ডিজিট যে 7, কোন সংখ্যার কিউবের জন্য 7 এসেছে, 7 আমার এসেছে এখানে কোন সংখ্যার কিউবের জন্য, 3 এর জন্য এসেছে, তাহলে শেষ ডিজিট যে হবে এর তা হবে 3, তাহলে শেষের থেকে যদি আমরা 3টে সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে হলো 2, এই 2 সংখ্যাটা কোন সংখ্যার কিউবের কাছাকাছি, এই 2 সংখ্যাটি হলো 1 সংখ্যা এর কাছাকাছি, তাহলে হলো এখানে হবে অ্যান্সার হবে কত, এটা হবে 13, এই 13 সংখ্যার কাছাকাছি কিউব হলো 2197। ঠিক আছে, এরপর দেখে নি, এরপর যেগুলো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম সেগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, যে এটা হচ্ছে কোন সংখ্যার কিউব, এখানে আমাদের এইভাবে লেখা থাকে, 3 ভাবে লেখা থাকে, এটা হচ্ছে কোন সংখ্যার কিউব, কেমন। তারপর করবে এটা কোন সংখ্যার কিউব, প্র্যাকটিস করবে। তারপর করবে এটা কোন সংখ্যার কিউব। ঠিক আছে, তাহলে তোমরা যে কোন সংখ্যার কিউব হবে সেটা আমরা দেখে বুঝতে পারবো। আর একটা প্র্যাকটিস করবে, একটু বড় দিলাম, যে সংখ্যাটা কোন সংখ্যার কিউব হবে, তাহলে আমরা জানতে পারবো যে কোনটা কোন সংখ্যার কিউব হবে, খুব সহজে আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখে নেবো পার্সেন্ট। আমাদের ম্যাথমেটিক্স ক্ষেত্রে পার্সেন্টেজ খুব প্রয়োজন হয়। পার্সেন্টেজ এর অ্যাপ্লাই কিভাবে করব, পার্সেন্টেজ যেমন হচ্ছে 20%, কালকে যদি বলা হয় আমাকে যে এর 20% কত হবে, কত হবে, তা কিভাবে লিখবো, আমরা বেসিক প্রসেস কি জানি, যে 450 গুণিত 20% মানে যে 20/100, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে, তার মানে কত হলো 45/90। আচ্ছা, তার মানে কি পার্সেন্টেজ আসা মানে হলো কি, যে পার্সেন্টেজ আসা মানে হলো যে দুটো শূন্য আমার কেটে যাওয়া, তার মানে আমি যদি দুটো শূন্য এখানে কেটে দিই তাহলে কত হবে, 45/90 আমার এখানে ডাইরেক্ট চলে আসে, তাই না। যদি আমাকে দেওয়া হয় 340 এর, হ্যাঁ 30%, তাহলে কি বলতে পারবো, এখান থেকে আমি ডাইরেক্ট শূন্য দুটো কেটে দেবো এবং 34-এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, তাহলে কত হবে, এটা 102 হবে, কেমন। তার মানে পার্সেন্টেজ আসা মানে হচ্ছে দুটো শূন্য আমার কেটে বাদ হয়ে যাবে। এরপর পার্সেন্টেজ থেকে যেগুলো আমাদের খুব প্রয়োজন হয়, সেই ছক টেবিলটা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন হওয়ার জন্য, সেগুলো আমরা দেখে নিই। এখানে বলতে পারি কি, 1 সমান বলতে পারি যে পুরোটা হচ্ছে 100%। আচ্ছা, তাহলে 1/2 সমান কত হবে, 1/2 হবে আমাদের 50%। এগুলো আমাদের জানতে হবে, রেডি করতে হবে নিজেকে বারবার পড়ে পড়ে। 33 মানে 33 পূর্ণ 1/3%। আচ্ছা, 1/4 মানে কত, 25%।
1 এর 5 মানে কত? এটা 20%। 1 এর 6 মানে কত? 16.23%। 1 এর 7 মানে কত? 14.27%। 1 এর 8 কত হবে তাহলে? 12.12%। 1 এর 9 কত হবে? 1 এর 9 মানে হচ্ছে এটা 11.1/9%। 1 এর 10 কত হবে? না, 1 এর 10 মানে হবে এটা আমার 10%। আচ্ছা, এখানে যে এটা ছিল, এগুলোকে বলা হচ্ছে কি ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এগুলো পার্সেন্টেজ। তাহলে আমরা ফ্র্যাকশন থেকে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এখান থেকে পার্সেন্টেজ কিভাবে পৌঁছালাম? মানে 1 এর 2 থেকে 50% যে গেলাম কিভাবে? 100 দিয়ে গুণ করেছি, দেখো প্রত্যেকে 100 দিয়ে গুণ, যেমন 100/3 করেছি তার জন্য 33.3 পেয়েছি। তার মানে কি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যদি আমাকে পৌঁছাতে হয় তাহলে সেখানে কি করতে হয়? সেখানে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়। ভগ্নাংশ, ফ্র্যাকশন মানে হচ্ছে কি ভগ্নাংশ। তো ভগ্নাংশ থেকে শতকরাতে যেতে হলে 100 দ্বারা গুণ করতে হয় কোনো ভগ্নাংশ যদি দেওয়া থাকে। আর একটা কি বলতে পারি যে এখান থেকে যদি এখানকে ফিরে আসতে হয়, মানে পার্সেন্টেজ যদি ভগ্নাংশে আসতে হয় তাহলে সেখানে কি করতে হয়? 100 দ্বারা আমাদের ভাগ করতে হয়। যেমন আমাদের আছে কত, ধরো 25% আছে, তাহলে 25% এখান থেকে আমাকে যদি ভগ্নাংশে আসতে হয় তাহলে 25 কে আমি 100 দ্বারা ভাগ করবো। 25 আর 100, তাহলে আমি ভগ্নাংশ কোথায় বললাম? পার্সেন্টেজ থেকে আমি ভগ্নাংশে পৌঁছে গেলাম। কিভাবে পৌঁছালাম? 100 দ্বারা ভাগ করে পেলাম। ঠিক আছে, এই সমস্ত আমাদের ডাটাগুলো খুব হচ্ছে হেল্পফুল হবে, খুব প্রয়োজন আছে পুরো ম্যাথামেটিক্সের জন্য। তো এগুলো যতগুলো করালাম খুব ভালোভাবে বারবার ধরে প্র্যাকটিস করবে। এগুলো অনেকবার প্র্যাকটিস করার পরে তোমার হাতের কন্ট্রোল আসবে, না হলে এগুলো অনেক টাইম টেকিং হয়ে যায় ব্যাপারটা, এবং ম্যাথটা অনেক লেন্দি পর্যন্ত পৌঁছে যায়। এই সমস্তগুলো ইউজ কিভাবে হয়? তোমার কিভাবে দেওয়া থাকবে? এইভাবে দেওয়া থাকবে যে 16.23% ইন্টু 96 প্লাস 12.12% প্লাস ইন্টু 24। তাহলে এটা আমরা ক্যালকুলেশন যদি আমরা বেসিক প্রসেসে করি তাহলে অনেক সময় লেগে যাবে। এর জন্য উপায় কি? এর জন্য আমরা উপায় কি শিখলাম? যে 16.23% মানে হলো আমাদের কত? 1/6। এই যে আগে পেজে পেলাম কি 16.23% মানে 1/6। কেমন? তাহলে এটা 1/6 ইন্টু 96 লিখে দিতে পারবো, কেটে যাবে। 12.12% মানে কত পেয়েছি? 1/8 পেয়েছি। 12.12% মানে 1/8। তাহলে এখানে লিখে নেবো কত? 1/8 ইন্টু 24। তাহলে এখানে লিখতে পারবো 6 16 96। এখানে লিখতে পারবো কত? 8 3 24। তার মানে এখানে কত হবে? 3 হবে। তাহলে অ্যান্সার হবে কত? 16 আর 3 19। এইভাবে আমাদের প্রচুর হেল্প হবে। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে যে সমস্ত বেসিক ক্যালকুলেশন আমাদের জানার দরকার ছিল, যে সমস্ত ট্রিক্স জানার দরকার ছিল, সেগুলো আমরা সব আজ কমপ্লিট করলাম। তো এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাস আমরা সিম্পলিফিকেশনে দেখা হবে। কেমন?